বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের জন্য অষ্টম অধ্যায় অনুশীলনী 8-এর অজানা রাশির জগৎ অর্থাৎ বীজগণিত। বীজগণিত শুরুর আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা বীজগণিতের যে প্রাথমিক যে ধারণাগুলো এগুলোকে আমাদের শিখতে হবে। দেখো, আমি প্রথমে তোমাদের সুবিধার্থে বা ভিডিওতে যেন ছোট হয় এই জন্য সুন্দর করে উঠায় নিয়েছি। এখন তোমাদের আমি প্রাথমিক ধারণাটা দিব, এটা পর্ব 1-এ আমার থাকবে। তো এই জিনিসটা আমাদের জানা জরুরি, কারণ বীজগণিত করতে গেলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। প্রথমে দেখো, এখানে সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখানে আছে বীজগাণিতিক প্রতীক। বীজগাণিতিক প্রতীক মূলত দুই প্রকার, যথা এক নম্বর হচ্ছে সংখ্যা প্রতীক, সংখ্যা লেখার জন্য। এখান থেকে তোমরা সংখ্যাগুলো মুখস্থ করে নিতে পারবা বা নোট করতেও পারবা। সংখ্যা প্রতীক বা যখন কোনো বিষয় তোমাদের সমস্যা হলো এখানে এসে দেখে করতে পারবে। সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। এটা বীজগণিত এবং পাটিগণিত দুই জায়গায় এটা ব্যবহার করা হয়। যেমন বীজগণিতে সংখ্যা প্রতীক 10টা, 1 2 3 4 5 6 7 8 9 0। তারপর আসো অক্ষর প্রতীক। অজানা সংখ্যা নির্দেশ করতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে। যেমন এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি, এভাবে অক্ষর প্রতীকগুলো ব্যবহার করা হয়। তারপর আমরা আসি চলক। চলকটা কি জিনিস দেখো, চলক হলো এমন বীজগাণিতিক প্রতীক যার মান পরিবর্তনশীল, অর্থাৎ চলকের মান সবসময় পরিবর্তন হবে। চলক বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করবে, অর্থাৎ যা বিভিন্ন মান ধারণ করতে পারে। তারপরে আসো ধ্রুবক। ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান পরিবর্তনশীল নয়, অর্থাৎ ধ্রুবকের মান কখনো পরিবর্তন হয় না। এবার আসি আমরা পদ বা টার্ম। বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে, কথাটা ভালো করে মনে রাখো, যে অংশ শুধু যোগের মাধ্যমে যুক্ত থাকে। কিসের মাধ্যমে বলো তো? যোগের মাধ্যমে সংযুক্ত থাকে বা বলতে পারো যুক্ত থাকে। এদের প্রত্যেকটিকে ওই রাশির একটি পদ বলে। এখন দেখো, আমি এখানে উদাহরণ দিয়েছি। যেমন 1 নম্বর 5x, এখানে একটি পদ আছে, সেই পদটা কি বলতো? সেই পদটা হচ্ছে 5x। কারণ দেখো এর সামনে কিছু নেই, তার মানে এর সামনে কি আছে? প্লাস আছে। পেছনে কিছু নেই, আমরা ধরে নিতে পারি যে প্লাস আছে, তাহলে এটা একটা পদ। কারণ আমরা এখানে পড়ে এসেছি যে যোগের মাধ্যমে যুক্ত থাকবে। যে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে যুক্ত থাকবে এদের প্রত্যেকটিকে ওই রাশির একটি পদ বলে। আমরা পেলাম। এখন আসো যে 5x, এখানে একটা পদ আছে, সেটা হচ্ছে 5x। এখানে আর আসো দেখো 3x প্লাস 7y জেড, এখানে দুইটি পদ আছে। একটা হচ্ছে 3x, কারণ এর পরে আছে দেখো প্লাস, সামনে কিছু নেই মানে প্লাস আছে। এই যে দুইটা প্লাস যোগের মাধ্যমে যুক্ত রয়েছে, এই জন্য এটা একটা পদ। তারপরে আসে দেখো এখানে 7yz, এখানে 7-এর সামনে কি আছে? প্লাস, আর শেষে কিছু নেই মানে কি আছে? প্লাস। তার মানে এটাও যোগের মাধ্যমে যুক্ত রয়েছে, এটা একটা পদ। তারপর আমরা আসি 3 নাম্বার। এখানে বলেছে 2x মাইনাস 3yz প্লাস 9a ডিভিশন 7। এখানে 3টি পদ আছে। কয়টা পদ আছে এখানে? 3টি। আচ্ছা, কিভাবে আমরা দেখি? এখানে সামনে আছে 2x, 2x এর সামনে আছে প্লাস, পরে আছে মাইনাস। আচ্ছা, তাহলে এখানে 2x একটা পদ, আমরা লিখলেন 2x একটা পদ। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে তো আমরা পড়ে আসলাম যে যোগের মাধ্যমে যুক্ত থাকবে, তাহলে এটা কেমন করে পদ হলো? সামনে যোগ আছে বুঝলাম, পেছনে তো বিয়োগ আছে, তাহলে এটা কিভাবে হলো? এখন এটা একটা বোঝার উপায় আছে যে প্রত্যেকটা বিয়োগের সামনে একটা করে যোগ থাকে, এই জন্য এটা একটা পদ। আমি তোমাদের পরে এটা ক্লিয়ার করছি।
তারপরে আমরা আসি, তাহলে এই যে 3yz পরে কি আছে প্লাস, আর আমি বলেছি যে বিয়োগের সামনে একটা কি থাকে প্লাস থাকে, তাহলে এই প্লাস, তাহলে এটা হচ্ছে -3yz। মনে রাখবা যে এটাও একটা পদ, বা এটা লেখার সময় কি করতে হবে মাইনাস সহ লিখতে হবে। তাহলে এটা হচ্ছে কি এই যে -3yz, এটা একটা পদ, দুইটা হলো। আর একটা দেখো এখানে আছে প্লাস, ঠিক আছে, এখানে আছে 9, এরপরে কি আছে ডিভিশন বা ভাগ, তাহলে এটা তো আমাদের পদ হতে পারে না। তাহলে আরও একটু এগিয়ে গেলাম, তাহলে এখন নিলাম যে 9 ডিভিশন 7। এবার এই দুটা দেখো এর শেষে আছে, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে এখন যোগের মাধ্যমে যুক্ত হলো, এটা একটা পদ, এই তিনটা পদ। এখন এটার ব্যাখ্যা আমি তোমাদের শোনাই। ধরো একটা অঙ্ক করার সময় আমরা যে এইভাবে থাকে কখনো, যে ধরি এ প্লাস এখানে আছে -b, আমরা যখন এটা ভেঙে লিখি তখন কি হয় এ প্লাস মাইনাসে -b, তাহলে এখানে কি আর দেখো তো প্লাস আছে, প্লাস নেই, তার মানে কি আগে প্লাস ছিল, তো এটাই সেই অবস্থায় পূর্বে প্লাস ছিল জন্মের সময়, পরে এটাকে অপারেশন করার মাধ্যমে এর প্লাস চিহ্নটা উঠে ফেলা হয়েছে, এইরকম আর কি ধরবা। এই আমরা জানলাম। এখন আমরা আসি পরবর্তীতে। আচ্ছা, এবার দেখো আসবো সহগ। সহগটা কি? কোনো পদের চলকের সাথে, অর্থাৎ একটা পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। যেমন দেখো উদাহরণ তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে আছে 5x, এটা একটা কি পদ। এখানে এই যে দেখো এটা হচ্ছে চলক, এটার নাম হচ্ছে চলক, আর এটার নাম হচ্ছে সহগ বা সাংখ্যিক সহগ। এই যে এই চলকের সাথে এটা যুক্ত আছে, তার মানে পড়েছি কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, এই 5টা এখানে গুণক হিসেবে যুক্ত আছে, যে এখানে x এর সহগ হবে 5। এবার এখানে আছে দেখো -25y, তাহলে এখানে y এর সহগ হচ্ছে -25। আমরা আগেই বলেছি যদি মাইনাস থাকে তাহলে মাইনাস চিহ্ন সহ লিখতে হবে -25। ক্লিয়ার? এবার আমরা আক্ষরিক সহগ, এটা শুধু সহগ বা সাংখ্যিক সহগ। তাহলে এটা কি আক্ষরিক সহগ, তাহলে যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশি বা পদের আক্ষরিক সহগ বলে। যেমন এই যে 4pqr, রাশিটিতে আর হচ্ছে এই 4pq এর সাংখ্যিক সহগ। ওকে, এবার এক নজরে বীজগণিতীয় রাশির বিভিন্ন অংশ আমরা দেখি, এগুলো চেনা জরুরি, কারণ আমরা যদি বীজগণিতের অঙ্ক করতে যাই, যোগ বিয়োগ বা বীজগণিতের আরও যে সমস্যার সমাধানগুলো আছে সমীকরণের অঙ্ক, তাহলে আমাদের এগুলো কি জানতে হবে। দেখো এটা আমি একটা লিখেছি 5x + 2, এটি একটি বীজগণিতীয় রাশি। এটি কি একটি বীজগণিতীয় রাশি। এর মধ্যে কি আছে, প্রথমে পদ আছে, এই 5x একটা পদ, এই 2 একটা পদ, এটা একটা পদ। এটাকে যদি আমরা ভেঙে নিই, এই 5x এর মধ্যে 5টা হবে সহগ আর xটা হচ্ছে চলক, আর এই যে একটা পূর্ণ সংখ্যা যার মানের পরিবর্তন হয় না, এটাকে বলা হবে ধ্রুবক। তাহলে আমরা জানলাম যে 5x + 2 একটি বীজগণিতীয় রাশি, যেখানে 5x এবং 2 একটি পদ, 5x এর এই 5 চলকের সঙ্গে গুণক হিসেবে যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে সহগ বা সাংখ্যিক সহগ, আর এটা হচ্ছে চলক, আর এটা পূর্ণ সংখ্যা যার মানের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে ধ্রুবক। এখন আসো সদৃশ বা বিসদৃশ পদ, আর এটা জানা খুব জরুরি। সদৃশ পদ জানলে আমরা উপর নিচ যোগ বিয়োগগুলো সহজেই করতে পারবো, কারণ সদৃশ পদগুলো সেখানে পরপর সাজিয়ে লিখতে হয়। এখন আমরা আসি এক বা একাধিক বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, অর্থাৎ শুধু সাংখ্যিক সহগের ক্ষেত্রে পার্থক্য থাকবে, শুধু কি থাকবে সাংখ্যিক সহগে পার্থক্য থাকবে, আর সব এক থাকতে হবে, তাদের সদৃশ পদ বলা হবে, অন্যথায় ওই পদটাকে বিসদৃশ বলা যাবে। আবার বলি, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদের সদৃশ পদ বলে, অন্যথায় অন্যগুলো বিসদৃশ পদ। যেমন দেখো
সদৃশ পদের এক্সাম্পল আমরা দেখি। এখানে আছে 9-এ, এখানে আছে 12-এ। আমি বলেছিলাম যে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য থাকবে সাংখ্যিক সহগ। এখানে আছে 9, এখানে আছে কি 11, দুটা কিন্তু সাংখ্যিক সহগ আলাদা, তার মানে একমাত্র পার্থক্য সাংখ্যিক সহগে, আর চলকগুলো এক, এখানেও এ এখানেও, তার মানে এটা একটা সদৃশ পদ। এখানে দেখো 12xy 5xy, তাহলে এখানেও xy চলক, এখানেও xy চলক, তো চলকগুলো মিললেই সেটা সদৃশ পদ। ক্লিয়ার? এখন এখানে আছে 12, এখানে আছে 5, ওটা ম্যাটার না, ওটা ডাজন্ট ম্যাটার। আমাদের ম্যাটারটা হবে xy দুটো মিলছে, তার মানে এটা সদৃশ পদ। এবার সে বিসদৃশ পদ। এখানে আছে দেখো 5px, এখানে আছে 5py। আমাদের সহগগুলো কিন্তু মিলছে, বাট আমাদের ওটা দরকার নেই, কারণ আমাদের মিলতে হতো চলক। আর এখানে দেখো এখানে চলক আছে px, এখানে আছে py, তার মানে এটাই হচ্ছে বিসদৃশ পদ। এখানে 10cz, এখানে 10ac, চলক এক, সহগ একই, বাট চলকগুলো আলাদা, তাই এটা বিসদৃশ পদ। আমার মনে হয় সবার এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে এবং তোমরা এটা ভালো করে পড়ে নেবে, এবং পর্ব 2-এ আমরা অনুশীলনীর বাকি অঙ্কগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।